না, আপনাকে একটা জিনিস ধন্যবাদ জানাই, অন্তত আপনি জগন্নাথ ধামটা বলেননি। মানে জগন্নাথকে নিয়ে যে সরকার লুকোচুরি করতে পারে, মিথ্যাচারিতা করতে পারে, এটা তৃণমূল দেখিয়ে দিল। কেন বলছি? প্রথম কথা, ওটা ধাম নয়। আমাদের মানে পুরাণে যেটা বর্ণিত 4 ধাম, তার মধ্যে জগন্নাথ ধাম একটি। সেটা হচ্ছে পুরী শ্রীক্ষেত্র, নীলাচলে মহাপ্রভু শ্রী জগন্নাথ বিরাজমান। সারা বিশ্বে প্রচুর জগন্নাথ মন্দির আছে, কলকাতা শহরে এতগুলো আছে। সব কি ধাম? তা তো নয়। এখন তো প্রতিটা পাড়ায় পাড়ায়, আমি জানি না কী কারণে, জগন্নাথ দেব আমাকে ক্ষমা করে দেবেন নিশ্চয়ই, কিন্তু প্রতিটা পাড়ায় পাড়ায় এখন জগন্নাথ মন্দির তৈরি করছে তৃণমূল কংগ্রেস। হয়তো মন্দির থেকে তাদের ইনকামটা ভালো হচ্ছে সেজন্যে। তো আমার খুব প্রশ্ন হচ্ছে, ওখানে জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ কালচারাল সেন্টার। ঠাকুরের সঙ্গে লুকোচুরি খেলিয়ে তারা মন্দির তৈরি করছেন, কিন্তু মন্দির বলতে পারছেন না। এরপরে সরকারি টাকায় কি মসজিদ হবে? ভারতীয় জনতা পার্টি আমরা এই বিষয়ে ঘোরতর বিরোধী। সরকারি টাকায় না হবে মন্দির, না হবে মসজিদ, উন্নয়নের কাজ হবে। রাম মন্দিরের কথা যখন আনলেন, আপনারা সাংবাদিক যদি না জানেন জেনে নিন। রাম মন্দির তৈরি হয়েছে আমার মতন, আপনার মতন, আপনি দিয়েছেন কিনা জানি না, কিন্তু বহু মানুষ, কোটি কোটি মানুষ তারা নিধি পাঠিয়েছেন। আমার মেয়ে, তখন কলেজ পড়ুয়া মেয়ে, তারও পকেট মানি যা বেঁচেছিল, মানে যা জমিয়েছিল, সেটা পর্যন্ত সে হাসতে হাসতে পাঠিয়ে দিয়েছে। রাম মন্দিরটা হচ্ছে সনাতনীদের একটা স্বপ্ন পূরণ সারা বিশ্বের, এবং এটাতে এত নিধি পৌঁছেছিল, এত উদ্বৃত্ত হয়েছে। এখনও বোধহয় আরও 3টে রাম মন্দির তৈরি করা যাবে। আমি ক্ষমা করবেন, আমি এটা কোনো মানে মানে কী বলবো, দম্ভ নিয়ে বলছি না, কিন্তু মানুষ মানে আবেগে পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সেখানে জগন্নাথ মন্দির তৈরি করতে হতো, উনি বলতেন এই রাজ্যের হিন্দুরাই আমরাই পাঠাতাম, আমরা হেসে পাঠাতাম যে আপনি প্রভুর মন্দির তৈরি করছেন, আমরা কিছু চাঁদা পাঠাতাম। উনি তো ওনার দলের যারা রয়েছে, দুষ্টু মিষ্টি নায়ক গায়ক যারা রয়েছে, তাদের কাছ থেকে টাকা নিতে পারতেন তো। আরে উনি তো অত কিছু বাদ দিন, ওনার তো এক একটা ছবির কোটি কোটি দাম। তো কয়েকটা ছবি এঁকেই তো উনি জগন্নাথ মন্দিরের টাকা তুলে নিতে পারতেন, তুললেন না কেন? সরকারি টাকায়, মানুষের করের টাকায়, যে টাকায় হাসপাতাল হওয়ার কথা, যে টাকায় স্কুল হওয়ার কথা, যে টাকায় ডিএ দেওয়ার কথা, যে টাকায় এই 26,000 ছাত্রছাত্রীদের তাদের পাশে দাঁড়ানোর কথা, সেগুলো না করে আপনি ওখানে মন্দির খেলছেন। 26 আসছে, হিন্দু ভোটটা দরকার নাকি শুধু এবং শুধুমাত্র ইগোর কারণে? ওই জগন্নাথ মন্দিরে আপনাকে বাধা দিয়েছিল বলে আপনি বলেছিলেন মন্দির তৈরি করব। এরপরে কি যেখানে যেখানে আপনি বাধাপ্রাপ্ত হবেন সেরকমই একটা মন্দির, তার মানে সেকেন্ড কপি এখানে তৈরি করবেন? এটা সরকারের কাজ? আপনারা এত মন্দির করছেন, প্রভু জগন্নাথ দেব সবার জন্য রয়েছেন। এই রাজ্যে আপনি মন্দির উদ্বোধন করছেন আর 14 জন পুড়ে মারা গেল, আপনাদের টিকিটই দেখা পাওয়া যায়নি। ওখানে পৌঁছেছিলেন ভারতীয় জনতা পার্টি, সুকান্তদা গেছেন, শুভেন্দুদা গেছেন, আমাদের স্থানীয় নেতারা গেছে, তমগ্ন গেছে, সজলদা গেছেন, তাপসদা গেছেন। বিজেপি পৌঁছেছে, বিজেপি মানুষের পাশে থাকে। সুতরাং বিজেপি মন্দির রাজনীতি করে না। রাম মন্দির আমাদের স্বপ্ন পূরণ। কারণ রামলালার যে বিবাদ, 500 বছরের বিবাদ, তখন বিজেপি হয়নি, জনসংঘ হয়নি, কিচ্ছু হয়নি। তখন থেকে রামলালার মন্দিরের জন্য, মানে যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা রাম ভক্ত, তারা তখন থেকে লড়াইটা করেছেন। বহু মানুষের রক্ত ঝরেছে এই আন্দোলনের জন্য, রাম মন্দির আন্দোলনের জন্য। তাই রাম মন্দির একটা আবেগ, তার সঙ্গে জগন্নাথ কালচারাল সেন্টারে মিলিয়ে দেবেন না। ওখানে যেহেতু প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, নিঃসন্দেহে কখনো দীঘায় গেলে নিশ্চয়ই যাব, প্রভু আছেন, কিন্তু ওটাকে কালচারাল সেন্টার বলে মন্দির, নাকি মন্দিরকে কালচারাল সেন্টার, কি বলবো আমি জানি না। কিন্তু যতই হোক বিজেপি হিন্দুত্বের সঙ্গে সব একেবারে সুর চড়ায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা মন্দির না কালচারাল সেন্টার, সেই বিতর্কে যদি পাশে রেখে যদি জগন্নাথ ধাম বা জগন্নাথের একটি মন্দিরেও যদি বলি, সেক্ষেত্রে কেন বিজেপি বয়কটটা করবে? মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকে বয়কট করল। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি চলে গেলেন, তিনি বললেন যে মোদি মন্দির করলে তখন মন্দির, আর দিদি মন্দির করলে তখন মসজিদ নেই। দেখুন, দিলীপ ঘোষ, আবার বললাম, আপনি কুণাল ঘোষ, দিলীপ ঘোষ আর কেয়া ঘোষ, সব ঘোষেদের জবাব তো আমি দিতে পারবো না ভাই।
আমি ঘোষ বলে তো আমি সব ঘোষের জবাব দিতে পারবো না। দিলীপ ঘোষ কেন গেছেন তার উত্তর দিলীপ ঘোষ দেবেন। আমি আগেও বলেছি, আরেকটি মিডিয়া চ্যানেলকে বলেছিলাম, আপনাদের একজন সহকর্মীকে, যে সব সৌজন্যের ছবি ভালো লাগে না, আর সব সৌজন্য সবাই ডিজার্ভও করে না। যে দল, যে দলের সুপ্রিমোর সাদা আঁচলে আমার 250 কর্মীর রক্তের দাগ লেগে আছে, তার সঙ্গে সৌজন্য নয়। এটা ব্যক্তিকেয়া ঘোষ বলছে। আমি এই ব্যাপারে আমার একদম স্পষ্ট কমেন্ট, কোনো রকম সৌজন্য চলবে না তার সঙ্গে যে আমাদের কর্মীদের মেরেছেন। দিলীপদা গেছেন তার ব্যক্তিগত ইচ্ছে, দল এন্ডোর্স করেনি। আমাদের মাননীয় সভাপতি বলেই দিয়েছেন যেটাকে দল এন্ডোর্স করে না। তো দলীয় লাইন স্পষ্ট, এবং সৌজন্যটা একতরফা হয় না ভাই। মমতা ব্যানার্জি কেন গেলেন না রাম মন্দির উদ্বোধনে? এটার উত্তরটা দেবেন একটু। সৌজন্যটা একতরফা হয় না, সৌজন্যের দুতরফা হতে হয়। মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা তো যাননি। দিলীপদা গেছেন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা বললাম, সব সৌজন্য সবাই ডিজার্ভও করে না, আর সব সৌজন্যের ছবি সবার ভালো লাগে না। কিন্তু দিলীপ ঘোষ নিজে বলছেন যে যখন প্রধানমন্ত্রী বিনা ইনভিটেশনেই, আমন্ত্রণেই যখন ইসলামাবাদে চলে যাচ্ছে নওয়াজ শরীফ, তখন মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন পাকিস্তানের, তখন তার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগদান করছেন, তখন তো সৌজন্য থাকছেই। পাকিস্তান যেটা ঘোষিত চিরশত্রু আমাদের, সেখানে তো সৌজন্য রাখছেন প্রধানমন্ত্রী দিলীপদার মতন করে চিন্তাভাবনা করে বলেছেন। তিনি কি তাহলে মমতা ব্যানার্জিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করছিল? মানে আমার জানতে ইচ্ছা করছে, মানে দিলীপদাকে জানতে বা অজান্তে সত্যি কথাটাই বলে ফেলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল যে স্বরূপটা উন্মোচন করলেন, আমি জানি না ভাই। এই প্রশ্নটা আপনাদের জন্য তোলা থাক, দর্শকদের জন্য তোলা থাক। আমি বলতে পারবো না। দেখুন, দিলীপদা অনেক রাজ্য সভাপতি ছিলেন, তিনি এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, আমি কোনোটাই নই। আমি সাধারণ বিজেপি কর্মী, একজন সাধারণ, অত্যন্ত সাধারণ কার্যকর্তা। কিন্তু এইটুকু আমি বলতে পারি, এইরকম সৌজন্যের আমন্ত্রণে আমি অন্তত সাড়া দেব না। এরপরেও শেষ আছে। এই সাধারণ বিজেপি কর্মী বলে আপনি নিজেকে বলছেন, তো এরকম হাজার হাজার লাখ লাখ কর্মী আছে বাংলায়, কোথাও কি তাদের মনে এটা আঘাত লেগেছে, নাকি তারা কিভাবে নিচ্ছে? এটা আঘাত তো লাগবেই। আমি কি বললাম, আমাদের অভিজিৎ সরকারের ভিডিওটা আমি ভুলতে পারি না, আমি পাঠিয়ে দেবো আপনাকে। যে অভিজিৎ সরকার লাইভ ভিডিও করার পরে 2রা মে গেছে গতকাল, 2রা মেতে লাইভ তাকে ভিডিও করার 2 ঘন্টার মধ্যে তাকে বাড়ি থেকে বের করে দিনের আলোয় মায়ের সামনে তাকে খুন করা হয়েছিল, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল একটা বাচ্চা ছেলেকে, আপনাদের বয়সী ছেলেকে। আমি ভুলতে পারি না ত্রিলোচন মাহাতো, 18 বছরের ছেলে, পুরুলিয়াতে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছিল, যাওয়ার পেছনে লিখে দেওয়া হয়েছিল বিজেপি করার কারণে তাকে মেরে দেওয়া হয়েছে। আমি ভুলতে পারি না দুলাল কুমারকে, আমি ভুলতে পারি না মানস সাহাকে, তিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন মগরাহাটের, তাকে কাউন্টিং স্টেশনে তাকে মারা হয়েছিল, তিনি পরবর্তীকালে হাসপাতালে মারা যান, তার মেয়েটাকে আমি দেখেছি। আমি এগুলো ভুলতে পারি না। আমাদের যারা লক্ষ লক্ষ যারা কর্মী রয়েছেন, তাদের মধ্যে এই আবেগটা স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের মতো খুনি দল দুর্নীতি ফুর্নীতি অনেক পরে আসছে, আগে মানুষের দামের থেকে বেশি কিছু নেই। যে দল আমাদের কর্মীদের মেরেছে, তাদের সঙ্গে সৌজন্য, ভালোবাসা, ইয়ারি দোস্তি কোনোটাই বরদাস্ত কেউ করেনি। তাদের ব্যাপার, দিলীপদা গেছেন তার ব্যাপার। এত সাধারণ মানুষের মৃত্যুর কথা বলে, যারা নিজের রক্ত দিয়ে দলটাকে ভালোবেসে করেছে, ভোটে লড়েছে, একদম, তাদের যখন বলিদান এরকম করে শহীদ দিবস পালন করছেন, সেই বলিদান কি দিলীপ ঘোষ ভুলে গেলেন? সেটা তো দিলীপদা বলতে পারবেন। দিলীপদার নম্বরটা না থাকলে আমি দিয়ে দেবো, আপনি ফোন করে জিজ্ঞেস করে নেবেন।